সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আমার দেশের শিরোনাম হচ্ছে শ্রদ্ধা ভালোবাসায় বিদায় একে খন্দকারকে নবযাত্রার 1 বছর। মানবজমিন দুধকে হুমকি অস্বীকার, দিল্লির বিষিয়ে উঠছে সম্পর্ক আর গঠনমূলক সমালোচনার পথ উন্মুক্ত রাখতে হবে বিএনপির আলোচনায়। কাল বেলা 25 ডিসেম্বর ঘিরে নিরাপত্তা বলয়, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি। দেশ রূপান্তর চাপ তৈরিতে যত ঘটনা দিল্লিতে, 60% কেন্দ্রে বড় ঝুঁকি। খবরের কাগজ ঢাকা দিল্লি সম্পর্ক চরম সংকটে, স্বাধীন সাংবাদিকতা জরুরি। করতোয়া নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী। শেখ হাসিনা সহ 17 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কাগজগুলোতে শিরোনামে আসছে। ওখানে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের বাসভবনে ঢোকার চেষ্টা হয়েছে, তারপরে হাইকমিশনারকে গালাগালি করা হয়েছে। এসব মিলে একটা ভারতের পক্ষ থেকে একটা বিবৃতিও দেওয়া হয়, বাংলাদেশের তরফ থেকে বিবৃতি প্রত্যাখ্যান করা হয়। এই অবস্থা নিয়ে একটা টান উত্তেজনা। আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথমত, আমাদের নিকট প্রতিবেশী ভারত এবং দুই দেশের মধ্যেই বাণিজ্যিক, সাংস্কৃতিক নানা রকমের সম্পর্ক এবং সম্পর্কের মধ্যে একটা মিল আছে। কিন্তু দীর্ঘদিন ভারতের এক ধরনের বড় ভাই সুলভ বেশ কতগুলো জায়গায় আচরণ আমরা দেখেছি এবং এই সুযোগটা তৈরি হয়েছিল একটা রাজনৈতিক সরকারের সময়। তারা অনেকটা তাদেরকে সুযোগটা করে দিয়েছিল এবং গত 1.5 দশকে বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটার জনগণের সাথে সম্পর্ক না রেখে ভারত গত 1.5 দশক তার নিজের স্বার্থে আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক রেখেছে এবং এই সম্পর্কটা রাখতে গিয়ে অনেকগুলো জায়গায় জনগণের প্রত্যাশার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। তবে আমাদের ভাবনাগুলো আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ দেখি। অনেক সময় বলা হয় যে গত 1.5 দশকের যে শাসনটা টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা, একই সাথে আমরা কিন্তু চীনের ভূমিকার কথা বলি না। গত 1.5 দশকে শেখ হাসিনার যে ভোটারবিহীন সরকার, রাতের সরকার, এই জায়গাগুলোতে চীনের কিন্তু একটা বড় ভূমিকা ছিল। 18-র যে নির্বাচন, সেই নির্বাচনের সবার আগে চীনের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানো এবং 24-এর আমিডামি নির্বাচনে প্রেস কনফারেন্স করে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সরকারকে শুধু সাপোর্টই দিব না, আমরা তাকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করব। ভারতের সাথে আমরা সম্পর্কটা চাই। অটল বিহারী বাজপেয়ীর একটা বিখ্যাত উক্তি আছে যে আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না। এই বক্তব্যটা দুটো দেশের জন্যই প্রযোজ্য, আমাদের জন্য যেমন প্রযোজ্য, ভারতের জন্য যেমন প্রযোজ্য। আমরা তাদের উপরে যেভাবে নির্ভরশীল, তারাও অনেক কারণে আমাদের উপরে নির্ভরশীল। আমাদের বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু অনেকগুলো জায়গায় দেখা গেছে যে তাদের একটা ওই যে বড় ভাই সুলভ যেমন আচরণটা আছে, অন্যায্য কতগুলো ভূমিকাও আছে। আবার আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে যখন আটকে গেছি বা ঠেকে গেছি, যে পেঁয়াজের বাজারটা, আমরা তাৎক্ষণিকভাবে তাদের কাছে আমাদেরকে যেতে হচ্ছে। তো আমি মনে করি যে এই সম্পর্কটাকে একটা সহনশীল জায়গায় নিয়ে আসা দরকার। ভারতকে মনে রাখতে হবে যে বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, সম্পর্কটা হতে হবে জনগণের সঙ্গে। আর শঙ্কার দিকটা হচ্ছে উভয় দেশের মধ্যে একটা শ্রেণী আছে যারা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে, পারিপার্শ্বিক অবস্থাটা তারা বোঝে না এবং তাদের ধারণা যে পাশাপাশি দুই বাড়ির প্রতিবেশীরা অনবরত একজন আর একজনের মাথায় বাড়ি দিবে এবং অশ্রদ্ধা, অসম্মান এবং পরস্পরের মধ্যে সন্দেহ, অবিশ্বাসগুলো তৈরি করবে। আমাদের কূটনৈতিক মিশনে হামলাটাই প্রথম না। এর আগে আমরা কিন্তু দেখেছিলাম ত্রিপুরাতে একই ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে বসা হয়েছিল, কিন্তু তার ধারাবাহিকতাটা ছিল না।
মানে ভারতের হাই কমিশনেও কিন্তু হামলা হয়েছে। একই সাথে গত দুদিন আগে চট্টগ্রামে যেটা হয়েছে যা এটাও কাঙ্ক্ষিত না। আমরা ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমাদের কতগুলো রেসপন্সিবিলিটি আছে, পৃথিবীর সব দেশগুলোর কতগুলো রেসপন্সিবিলিটি আছে, এটি আমাকে মানতে হবে। এবং যেদিন সমস্ত কূটনীতিকদেরকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করব, ঠিক সেই রাতেই চট্টগ্রামের যে ঘটনাটা, এটা ওই যে আশ্বাসের জায়গাটা একটা বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে। এবং এটি দেখা যাচ্ছে ভারতেও যেমনিভাবে একটা শ্রেণী এই ইস্যুটাকে পুঁজি করে এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, আমাদের এখানেও একটা শ্রেণী আছে। এবং এদের একটা বড় অংশ তাদের কাছে প্রশ্ন করলে যে কোন কোন জায়গাটায় আমাদের আপত্তির জায়গাটা বলতে পারে না। আমি মনে করি যে উভয় দেশ, ভারত বড় রাষ্ট্র হতে পারে, আমিও একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমার মর্যাদার জায়গাটা আছে। সরকারের কতগুলো ভূমিকা থাকার কথা উভয় দেশের সরকারের, কিন্তু এখানে অনেকগুলো জায়গায় দেখা যায় যে সরকারের সেই ভূমিকাটা যথাযথ কূটনৈতিক সুলভ আচরণ না হয়ে অনেক সময় এক ধরনের প্রোপাগান্ডা। আমরা 2 বছর আগে ফেনীর বন্যার সময় দেখেছিলাম একটা ঘোষণা দেওয়া যে আমরা ফারাক্কার বিপরীতে একটা বাঁধ তৈরি করব, এবং বাহবা কুড়ানো হয়েছে। আবার কিছুদিন আগে আমরা দেখলাম একটা হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে এটি সঠিক না। আবার আরেকজনের উপদেষ্টা বললেন যে আমরা সমস্ত চুক্তি বাতিল করেছি। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে পরস্পর বিরোধী যে বক্তব্য, এই বক্তব্য যেমনিভাবে একটা টেনশন ক্রিয়েট করে, এক ধরনের উত্তেজনা তৈরি করে, ভুল বোঝাবুঝি তৈরি করে, অপতথ্য প্রচারের সহযোগিতা করে, আর উভয় দেশের মধ্যে একটা স্বার্থান্বেষী মহল অন্য দূরের কারো প্ররোচনায় এক ধরনের অনবরত সংকট জিয়ে রাখার চেষ্টা করে। আমার ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সম্পর্কটা এই নিয়েই কিন্তু এখন টানাপোড়েন চলছে। এখন বলা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে চলে গেছে, আবার যারা বলেছিলেন এটা তারা আবার এখন বলছেন যে তারা নিশ্চিত না। আমি ওই কারণেই বললাম যে বিভিন্ন জায়গা থেকে অপতথ্য দিয়ে এক শ্রেণীর মানুষকে উত্তেজিত করে ফেলার একটা চেষ্টা আছে উভয় পক্ষ থেকে। এই যে তো দুই দেশের সম্পর্কেই এটা প্রধান অন্তরায় হচ্ছে এটা। অবশ্যই এটি এই ধরনের একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের খুনি যারা, তাদেরকে যদি কেউ আশ্রয় দেয়, সেটি শুধুমাত্র প্রতিবেশী দেশ না, যে কোনো জায়গায় স্বাভাবিকভাবে তার একটা প্রতিক্রিয়া আমাদের দেশে হবেই, এটা স্বাভাবিক। কিন্তু নিশ্চিত হওয়া দরকার যে তাকে আশ্রয় দিয়েছে কিনা। ইতোমধ্যেই কিন্তু সরকারের যে সমস্ত ইনফরমেশনগুলো এসেছে, তারা কিন্তু অস্বীকার করছে, তারা কিন্তু স্পষ্ট করে বলছে না সরকারের, যে আজকে বিজেপিও যে কথাটি বলেছে। তাহলে আমরা কি অনুমানের উপরে ভিত্তি করে, আশঙ্কার উপরে ভিত্তি করে সম্পর্কের জায়গাটা এই ধরনের তৈরি করছি? সেটি যদি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে কোনো প্ররোচনায় আমরা হয়তো পা দিয়ে ফেলেছি। আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত, কারণ বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে আমাদের, আমরা চাইলে তাদেরকে ফেরত আনতে পারি, আমাদের আন্তর্জাতিক পরিসরে এগুলো তোলার সুযোগ আছে। কিন্তু আপনাকে আগে তো নিশ্চিত হতে হবে যে তাদেরকে আশ্রয় দিয়েছে। দেশের শৃঙ্খলা বাহিনীর যারা রেসপন্সিবল, তারা কিন্তু বলছে যে তাদের কাছে স্পষ্ট তথ্য নেই। তাহলে পাবলিকের জায়গা থেকে, আমি মিডিয়াতে কাজ করি, আমি একজন রিসার্চার, আমি একজন অমুক, এদের কাছ থেকে যে তথ্যগুলো আসছে তার উপরে ভিত্তি করে একটা দেশ কিন্তু সিদ্ধান্তটা নিতে পারে না, যেহেতু তার যে ফর্মাল যে লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কের ইনফরমেশনটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসছে না। কিন্তু অন্যান্য যে জায়গাগুলোতে ভারতের সঙ্গে আমাদের যে উত্তেজনা, টানাপোড়েন এগুলো আছে, আমার মনে হয় যে আমাদের সরকারও কিন্তু একটা শুরুতেই কতগুলো পজিটিভ অ্যাপ্রোচ তাদের মধ্যে ছিল। আমাদের এটা আমার বেশ মনে পড়ে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর তিনি সারা পৃথিবীতে যাদের সঙ্গে দেখা হয়েছে, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির যে প্রকাশনাটা সেটি দিলেও কেবলমাত্র নরেন্দ্র মোদীকে তার পুরনো একটা স্মৃতি বিজড়িত একটা ছবি দেশ থেকে নিয়ে গিয়ে তার হাতে তুলে দেওয়া, সম্ভবত এর ভিতর থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু উভয় জায়গার থেকে কতগুলো দুঃখজনক ঘটনা সেই দূরত্ব তৈরি করছে। আমার মনে হয় যে এই জায়গাটায় কনক্লুশনে আসা যায় যে যেহেতু প্রতিবেশীর সাথে আমি সারাদিন ঝগড়াঝাটি করে, আমরা
ব্যক্তিগত বা পারিবারিক জীবনে এটি সম্ভব না, শান্তিটা প্রতিষ্ঠা করা সম্ভব না। সেই কারণে আমরা উভয়ের স্বার্থ, মর্যাদা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে এখানে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিত। তো এই উদ্যোগটা কে নেবে? এই উদ্যোগটা উভয় দেশের সরকারকে যেমনি নিতে হবে, জনগণকেও নিতে হবে। শুধুমাত্র একটা অংশ, আমাদের এই গণ অভ্যুত্থানে তো পশ্চিমবঙ্গে আমরা প্রচুর মিছিল দেখেছি, আমাদের সাথে সলিডারিটি তারা জানিয়েছে, সংহতি জানিয়েছে। কিন্তু কেন প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ে একটা বিশেষ বিশেষ কয়েকটা জায়গা থেকে মানুষের মধ্যে একটা উত্তেজনা, ঘৃণা, অবিশ্বাস, এই জায়গাগুলো এখনও সেখানে অনেক শুভবোধের মানুষ আছে যারা প্রশ্ন তোলে। এই যে কিছুদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স দেখলাম, পশ্চিমবঙ্গের সিপিএমের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি একটা প্রশ্ন তুলেছেন যে ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, এখানে বেশিরভাগ ক্ষেত্রে গরু আনার জন্য যারা যান তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তিনি প্রশ্ন তুলেছেন যে গরু আনতে গেলেই নিতে আসলে আপনি গুলি করে মারছেন, কিন্তু সীমান্ত পর্যন্ত গরু পৌঁছে দিচ্ছে কারা? ভারতের কেউ না কেউ পৌঁছে দিচ্ছে। তাদের তো একজনকেও আপনারা ধরছেন না, কেবলমাত্র আপনি বাংলাদেশের সীমান্তকে লক্ষ্য করে গুলি করছেন। তো ভারতের মধ্যে এই ধরনের যে মানুষগুলো আছেন যারা একটা ন্যায়ভিত্তিক সম্পর্ক তৈরি হোক সেটি চায়, আমাদের অবশ্যই তাদের সাথে একটা সংযোগ এবং সম্পর্ক তৈরি করা দরকার, যেটা উভয় দেশের ভেতর থেকে একটা পাবলিক ভয়েস যাতে রেজ করতে পারে। আপনি জানেন যে ওসমান হাদির হত্যাকারী বলে যাদেরকে বলা হচ্ছে, এখনও তো প্রমাণিত হয়নি, তাদের অ্যাকাউন্টে 127 কোটি টাকা লেনদেনের খবর পাওয়া গেছে। আমি এই ঘটনাগুলো যতই দিন যাচ্ছে ততই বিস্মিত হওয়ার মতন তথ্যগুলো পাওয়া যাচ্ছে। যে খুনি, তার অ্যাকাউন্টে 118 কোটি টাকা এবং অনেকগুলো চেক পাওয়া গেছে, তার পরিমাণও অনেক। তো এই মাপের একজন সন্ত্রাসী এই পরিমাণ টাকার মালিক হলেন কিভাবে? এখন আওয়ামী লীগের একেবারে সমর্থক পর্যন্ত ধরার যে নির্দেশ যেখানে আছে, গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ যেখানে আছে, সেখানে এই ধরনের একজন অপরাধী কিভাবে এতদিন বাইরে ঘুরলো, এটি একটি প্রশ্ন। সেকেন্ড জায়গাটা হচ্ছে, এই টাকাটা কি তার, কিভাবে সে সংগ্রহ করলো, নাকি অন্য কারো টাকা তার অ্যাকাউন্টে রাখা হয়েছে? হয়তো তাকে যদি ধরা যায় অনেকগুলো তথ্য আমাদের কাছে আসবে। তবে আমার কাছে অনেকগুলো জায়গায় সন্দেহ তৈরি হয়। যেমন আজকে, গতকালকে হান্নান নামে যে মানুষটাকে মুক্তি দেওয়া হচ্ছে, ওসমান হাদি মারা যাওয়ার পর, গুলিবিদ্ধ হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল মোটরসাইকেলের মালিক হিসাবে হান্নানকে। এখন দেখা যাচ্ছে 7 দিন তার রিমান্ড ছিল, এখন দেখা যাচ্ছে যে আসল মালিক সে না, মোটরসাইকেলটাও সে না। তাহলে শুরুতেই গোয়েন্দা তৎপরতা বা তদন্ত কাজের প্রথম ঘটনাটাই কিন্তু একটা ভুল দিয়ে শুরু করলেন, এবং পাবলিক সেন্টিমেন্টটাকে ধরে রাখার জন্য একটা নিরীহ মানুষকে ডেকে এনে তাকে 7 দিনের রিমান্ড, নিশ্চয়ই তাকে রিমান্ডে নিয়ে ভালো ব্যবহার করা হয় না আমাদের যে প্রচলিত যে সিস্টেম। তাহলে একজন নিরপরাধ মানুষকে, এবং ট্র্যাজেডিটা হচ্ছে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে কয়েকবার বলেছেন তার আর্থিক দুর্বলতার কারণে তিনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারেননি। তিনি ম্যাজিস্ট্রেটকে বলেছেন যে গরিব মানুষ আমি, এটি আমাকে মিথ্যা একটা মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে। ম্যাজিস্ট্রেট তার কথা শোনেনি, 7 দিনের রিমান্ড দিয়েছে। আজকে জানা গেল যে তাকে জামিন দেওয়া হয়েছে, কারণ এটি ভুল। তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত, একটা সভ্য দেশে এটি হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে সম্ভবত সেটি হবে না, কারণ আমরা পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক কি চায় তার ভিত্তিতে একটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে। এর আগেও কিন্তু দেখা গেছে নুরুল হক নূরের উপরে যখন হামলা হয়েছে, সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে, তাৎক্ষণিকভাবে কতগুলো সরকার সিদ্ধান্ত, এবং তারপরে যখন মানুষ ভুলে যায় তখন সেই সিদ্ধান্তর কাছে আর যায় না। তো সোশ্যাল মিডিয়া দেখে একটা সরকার যদি দেশ চালায় বা সিদ্ধান্ত গ্রহণ করে, ইউটিউবের ভিউয়ার দেখে যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই ঘটনাগুলি ঘটবে। ওসমান হাদির এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, আমরা অবশ্যই তার বিচার চাই। কিন্তু এই বিচারটা সরকার শেষ পর্যন্ত করতে পারবে কিনা, কারণ তার অদক্ষতা যেমন আছে, অনেক জায়গায় আমার পর্যবেক্ষণ হচ্ছে ধোঁয়াশাও আছে। এই যে খুনি যারা,
কিভাবে জামিন পেয়ে গেল? বলা হচ্ছে যে বড় আইনজীবীরা দাঁড়িয়েছে বলে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। তার অপরাধ কি? অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে অস্ত্র মামলা। আচ্ছা, একটা মামলায় আইনজীবীর উপরে নির্ভর করে জামিনটা হয় না। মামলার জামিনটা দেন বা বিচার করেন বিচারক। রাইট। তাহলে আমি একটা অপরাধ করলাম, একজন বড় আইনজীবী নিলাম, আমাকে জামিনের তো গ্রাউন্ড থাকতে হবে। অস্ত্র মামলায় বড় আইনজীবীকে দেখে জামিন দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে যে ছোট আইনজীবী গেলে তাকে জামিন হচ্ছে না। তাহলে আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগটা প্রপারলি হচ্ছে না এখানে। আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, আইন বিচার প্রত্যেকটি জায়গায় সংস্কারের যে জায়গাটা, তাহলে এই যে সেই আগের সেই অবস্থা, রাজার ইচ্ছায় হচ্ছে বিচার, শাসকের যেটা চায় সেই অনুযায়ী বিচার, তো এটি তো আমাদের প্রত্যাশিত ছিল না। এবং একটা প্রবণতা কিন্তু দেখা গেছে যে ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে খুব স্বল্প সময়ের মধ্যে এই দায়টা বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার এবং খুব পরিকল্পনা করে বিভিন্ন জায়গার থেকে বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার এবং এক ঢিলে অনেকগুলি পাখি মারার একটা প্রবণতা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। সেটি আমাদের রাজনীতির সংস্কৃতির যে পরিবর্তনের প্রত্যাশা, এটি যেমন নষ্ট করে দিচ্ছে, একই সঙ্গে এই হত্যাকাণ্ডে হয়তো আমরা একসময় তাকে ভুলে যাব, কিন্তু ওই যে শিশু সন্তানটি, তার বাবা, যে মা এসে কাঁদছেন সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যাকে হত্যা করা হয়েছে তার সব কিছু আমার পছন্দ নাও হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু একজন মানুষকে এইভাবে হত্যা করা যায় না। অবশ্যই রাষ্ট্রকে বিচার করতে হবে এবং সেই বিচারটা হতে হবে স্বচ্ছ বিচার। যেভাবে একজনকে ধরে এনে নিরপরাধ একজন গরিব মানুষকে আমি 7 দিনের রিমান্ড দিয়ে দিলাম, এর পরের যে স্টেপগুলো আছে সেখানে রাষ্ট্র যে এটা করবে না, সরকার যে এটা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এবং আমি মনে করি যে এই যে ঘটনায় যারা, যে লোকটাকে, এই হান্নানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের। 7 দিন তাকে রিমান্ড, মানে তার যে মেন্টাল ট্রমাটা, তার পরিবারের যে ভোগান্তিটা, এই ভোগান্তিটার জন্য অবশ্যই শাস্তি হওয়া উচিত যারা এর সাথে জড়িত ছিল, গাফিলতির দায়। তা না হলে এভাবে একটা দেশ চলে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে এই শিরোনামটা পড়েছিলাম, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি। আপনি জানেন যে বিএনপির তরফে গতকাল সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে। আপনি কীভাবে দেখছেন এটাকে? আমি খুব পজিটিভলি দেখছি এই কারণে যে বিএনপি কতগুলো জায়গায় তার পলিটিক্সের মানে রিফর্ম করার চেষ্টা করছে। আমাদের এখানে যে সংস্কার নিয়ে সবথেকে বেশি যে আলোচনাগুলো হচ্ছে, এই সংস্কারটা কিন্তু বিএনপি নিয়ে এসেছে যখন এই গণ অভ্যুত্থানের অনেক আগে। সুতরাং রাজনীতিতে কতগুলো ইতিবাচক চেষ্টা তাদের আছে। আমাদের গণমাধ্যম বেশিরভাগ ক্ষেত্রে কখনো স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রের চাপে রাজনৈতিক দলের দাসত্ব করে, কখনো কখনো স্বপ্রণোদিত হয়েও করে। আমরা কিন্তু গণমাধ্যমের পাল্টে যাওয়ার একটা প্রবণতা দেখছি অনেকগুলো জায়গায়। মানে বিএনপিকে একটু তোষামত করে চলা, অন্যান্যদেরকে একটু তোষামত করে চলা, এই ধরনের একটা প্রবণতা আছে। এখানে শ্যামল দত্তরা গড়ে উঠেছিল, ফারজানা রূপারা গড়ে উঠেছিল আওয়ামী লীগের তোষামত করার ভেতর থেকে। এই একই ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। তবে যখন গণমাধ্যম আক্রান্ত হয়েছে, যখন গণমাধ্যম সবথেকে অন্ধকার সময়টার মধ্যে পড়ে গেছে, পরিবর্তনের যে স্বপ্ন সেটি যখন গলা টিপে মেরে ফেলা হচ্ছে, তখন বিএনপির মতো একটা রাজনৈতিক দল তারেক রহমানের দেশে আসাকে উপলক্ষ করে এই যে গণমাধ্যমের সাথে যে বসেছে, এটাকে আমি ইতিবাচকভাবে মনে করি। এবং তারা এই বার্তা, আমি এই নিউজটার থেকে বুঝতে পারি যে তারা শুধুমাত্র তেলবাজিটা চাইছে না, তারা গঠনমূলক সমালোচনাটাও চাইছে। এটা যদি আমাদের গণমাধ্যম এটি আত্মস্থ করতে পারে তাহলে তাদের জন্য যেমন ভালো, বিএনপির রাজনীতির জন্য ইতিবাচক, দেশের জন্য ইতিবাচক। একই সঙ্গে আমার মনে হয় যে গণমাধ্যম গত 1 বছর যে ধরনের চাপের মধ্যে আছে, একটা দেশের 400-450 সাংবাদিক হত্যা মামলার আসামি, যাকে তাকে ধরে এনে ভয় দেখিয়ে মিডিয়া দখল, এই সময়টায় বিএনপি মিডিয়াকে যে গুরুত্বটা দিয়েছে, আমার ধারণা এই স্পিরিটের সঙ্গে গণমাধ্যম যদি তার নিজস্ব দায়িত্বটাকে অক্ষুণ্ণ রেখে, স্বকীয়তাকে অক্ষুণ্ণ রেখে যদি একটা জায়গায় আসতে পারে, তাহলে গণমাধ্যমের এই যে বিপদের যে সময়টা, এই সময়টা তার যে কাঙ্ক্ষিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। গণমাধ্যমের
নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য এখন দাঁড়ানো দরকার। বিভিন্ন জায়গা থেকে যেভাবে নির্দেশ দিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা তো 25শে মার্চ রাতে দেখা গিয়েছিল, মিডিয়া হাউসে আগুন জ্বালিয়ে দেওয়া। ইত্তেফাক এবং দি পিপলসের অফিসে আগুন আমি ওইটাই দিয়েছিল। বলছি আর কি, যে আমরা কোথাও কোথাও দেখেছি সাংবাদিকদেরকে পিটিয়ে মারা, হত্যা করা, এই ঘটনাগুলো ছিল, কিন্তু পুরো একটা মিডিয়া হাউস ঘিরে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, তারপরে সেখানে সাংবাদিকদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা, এই ঘটনা এইরকমের নিষ্ঠুরতা এর আগে হয়নি। এবং এর ভেতর থেকে বার্তাগুলো আসছে যে যারাই কাজগুলো করেছে পলিটিক্যাল আইডেন্টিটি আছে তাদের, ক্ষমতার বাইরে থাকা অবস্থায় যে অবস্থা, ক্ষমতায় গেলে তারা কি করবে। আমরা যারা সরকার, দেখলাম যে সরকার প্রধান তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আমি জানি না পাশে থাকাটা আসলে কি বোঝাচ্ছে। এই হত্যাকাণ্ডকে উপলক্ষ করে মূলা লুট, কফি লুট, কম্পিউটার লুট, এই কাজগুলো যারা করেছে তাদেরকে খুঁজে বের করা দরকার। সরকার চাইলে পারে। হান্নান মাসুদের উপরে হামলা হয়েছে একদিনের মধ্যে, হুমকির একদিনের মধ্যে যদি গ্রেপ্তার করতে পারে পুলিশ, তাহলে গত কয়েকদিন যে কাজগুলো হলো একজন মানুষও গ্রেপ্তার হলো না। আমি দেখতে পাচ্ছি সরকারের ভেতরে অনেকগুলো সরকার আছে, দেশের বাইরে অনেকগুলো সরকার আছে। পৃথিবীতে এটি হয় না। বাইরের থেকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে ভিডিও ছেড়ে ইট একখান একখান করে খুলে নিয়ে আসতে হবে, তারপরে শৃঙ্খলা বাহিনী সেই ধরনের অ্যাকশন নেয় না। উদীচী অফিস প্রথম দিন থেকে বলা হচ্ছে যে উদীচীকে তছনছ করে ফেলতে হবে, ভেঙে দিতে হবে। পরের দিন সেই উদীচী অফিসে আগুন দেওয়া হলো, তখন পর্যন্ত একজন পুলিশ সেখানে যায়নি। অথচ এই সংগঠনটা জুলাইতে যখন কারফিউ দেওয়া হলো, কারফিউ অমান্য করে সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাবের সামনের থেকে সম্ভবত জুলাই 23 বা 24 তারিখে ভিক্টোরিয়া পার্কের দিকে মিছিল গেল, এই উদীচী নেতৃত্ব দিয়েছে। সেই উদীচীকে এখন টার্গেট করা হচ্ছে, একজন ব্যক্তিকে, যারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রত্যেককে টার্গেট করা হচ্ছে। একেবারে পুরো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যে এই যে বিচ্ছিন্ন করে ফেলা, বিভাজন করে ফেলা, এর ভেতর থেকে নিশ্চয়ই একটা অপশক্তি যেমনিভাবে যারা পালিয়ে গেছে তাদের জন্য একটা স্পেস তৈরি করে দিচ্ছে, একই সঙ্গে সমাজের মধ্যে অনবরত অস্থিরতা তৈরি করে রাখছে তারা। সরকার চাইলে এই যে ঘটনাগুলো হলো এটা কন্ট্রোল করতে পারত। কারণ সরকার চায় না কেন? সরকার, প্রত্যেকের কিছু পলিটিক্স আছে, এবং সরকারকেও বিপদে ফেলার একটা পক্ষ এখানে কাজ করছে। কারণ যে দুটো পত্রিকা, তাদের একটা সারা পৃথিবীতে তাদের একটা গ্রহণ, মানে একটা কানেকশন কিন্তু তাদের আছে। গতকালকে ইউর রাষ্ট্রদূত এসেছেন, নিশ্চয়ই এই বার্তাগুলো যাচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এই প্রশ্নগুলোকে এরা করবে না? এই প্রশ্নগুলো তো অবশ্যই করবে যে আপনার শাসনামলে এটি কেন হচ্ছে। বাইরে তাকে যারা শ্রদ্ধা করেন, তার যে গ্রহণযোগ্যতা, সেই জনগণ ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন যাচ্ছে, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোর মুখে তাকে পড়তে হবে। তার সরকার চাইলে করতে পারেন এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনি মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ দুর্বল বুঝলাম, কিন্তু সেনাবাহিনী তো আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। এদেরকে অবশ্যই একসময় মানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সরকার চাইলে পারত। আর ঘটনার পরে গণমাধ্যম রক্ষার জন্য পুলিশের কি দরকার? তাহলে একটা দেশ, স্বাধীন দেশে, একটা সভ্য দেশে এটি প্রয়োজন নেই। কিন্তু আমরা যতই বলি অসভ্যতা ত্যাগ করে সভ্যতার যুগে আমরা পা রেখেছি, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন সংসদ ভবনের সামনে। কিন্তু এই যে ঘটনাগুলো, এটি কি তার কোনো সাক্ষ্য দেয়? ময়মনসিংহে ধর্ম অবমাননা করেছে এই কথা বলে আপনি একটা মানুষকে ঝুলিয়ে পুড়িয়ে ছাই করে ফেললেন, তারপরে আমরা বলছি আমরা সভ্য জগতে প্রবেশ করেছি। এ কি সভ্যতা? সরকার চাইলে 10 জন গ্রেপ্তার হয়েছে আজকে দুপুর পর্যন্ত দেখলাম। আগের ঘটনাগুলো যদি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া হতো, রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের উচ্ছৃঙ্খল জনতাকে যখন বলা হয়েছে যে এরা প্রেশার গ্রুপ, স্বাভাবিকভাবে তারা পেয়েছে, সাহস পেয়েছে। এগুলো তো তৈরি করা এই পর্যন্ত নিয়ে এসেছে। এটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। সরকার যেখান থেকে শুরু করলো, গণমাধ্যম সংস্কারের একটা কমিশন করা অর্থ হলো যে সরকার গণমাধ্যমের আরও দায়িত্বশীল আচরণ, এটি তার ভাবনার মধ্যে ছিল, এবং এতে আমরা তো খুশি হয়েছিলাম যে কতগুলো ভালো কিছু হবে। কিন্তু ভালো শেষ হলো এই জায়গাটায়। এতদিন যারা বলেছে যে এটি হচ্ছে প্রেশার গ্রুপ ইত্যাদি ইত্যাদি, এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় বলছে যে খুব কষ্ট পেয়েছি, জীবন একেবারে যায় যে ওষ্ঠাগত অবস্থা।
তো এগুলো তো আপনারা তৈরি করেছেন, তৈরি করে এই জায়গায় নিয়ে এসেছেন। এবং এই কাজগুলো করতে গিয়ে সর্বনাশ যেটা হয়েছে, একেবারে প্রান্তিক মানুষ, যে মানুষগুলো এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে শ্রম দিয়ে, পরিশ্রম করে, সেই মানুষের কোনো ভাবনার কথা, তার কোনো চাহিদা, কোনো কিছু কিন্তু আলোচনায় নেই। সমস্ত আলোচনাগুলো হচ্ছে এই যে সহিংসতা, সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি, উপরের কাঠামোর কতগুলো আলোচনা, এজেন্ডা। গণ অভ্যুত্থানটা তো অংশগ্রহণ করেছিল সর্বস্তরের মানুষ। Yeah. আপনি তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র আর আইনজীবী, মানবাধিকার কর্মী, তাদের কথা অনুযায়ী তো আপনি সিদ্ধান্ত নেবেন না। আপনাকে তো কৃষকের কথা ভাবতে হবে, শ্রমিকের কথা, মধ্যবিত্তের কথা, মজুরের কথা। সেই ভাবনাগুলো তো রাষ্ট্রের মধ্যে নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শরীফ ভাই। আপনাকে দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।